আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ডিগ্রি পাস পরীক্ষার অর্থাৎ আজকের আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি যারা ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী। তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনীতিক কৃষ্টি অথবা সংস্কৃতির সংজ্ঞা। অর্থাৎ এটাকে আমরা রাজনৈতিক কৃষ্টিও বলতে পারি, সংস্কৃতিও বলতে পারি, ইংরেজিতে যেটা হচ্ছে পলিটিক্যাল কালচার। পলিটিক্যাল কালচার বোঝার আগে আমরা বিশ্লেষণ করেছি যে পলিটিক্যাল সায়েন্স বলতে আমরা কি বুঝি। পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে যথাযথ ধারণা থাকলে আমরা পলিটিক্যাল কালচার সম্পর্কে আমরা বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হব। তো রাজনীতিক কাঠামো এবং তার কার্যাবলী সম্পর্কে বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, মনোভাব, মূল্যবোধ এবং মনস্তাত্ত্বিক মাত্রাবোধের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ একটি রাজনৈতিক কাঠামো এক একটা দেশে কিন্তু এক এক রকম, এবং এক একটা দেশের যে রাষ্ট্রবিজ্ঞানী বা বিভিন্ন আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করি, আমরা দেখি যে পরস্পর একটা হয়তো কাছাকাছি কেউ কাছাকাছি মতামত প্রদান করছে, কেউ বা একটা পারস্পরিক একটা ভিন্ন মতবাদ প্রদান করছে। অর্থাৎ রাজনীতি সংক্রান্ত যতগুলো বিষয় আছে এ সম্পর্কে রাজনৈতিক বিশেষজ্ঞগণ যে ধরনের বিষয়ে বিশ্লেষণ করেন সেটা হচ্ছে রাজনীতিক ধারণা। অর্থাৎ এই রাজনৈতিক ধারণা অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তির এই প্রবণতা বা মনস্তাত্ত্বিক মাত্রাবোধ, মনস্তাত্ত্বিক যে মাত্রাবোধ বা মূল্যবোধ বা বিশ্বাস বা মূল্যবোধের যে সমন্বয়, অর্থাৎ রাজনীতি সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে এক একজনের এক এক রকমের মূল্যবোধ থাকে, ধারণা থাকে, সেগুলোর সমন্বয়কেই আমরা কি বলতে পারি? রাজনীতিক কৃষ্টি বলতে পারি। সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে রাজনীতিক কৃষ্টি বলতে রাজনৈতিক উদ্দেশ্যাবলীর প্রতি মানুষের যে বিশ্বাস, ধ্যান ধারণা, অনুভূতি, দৃষ্টিভঙ্গি ইত্যাদির সমষ্টিকে বোঝায়, যা কোনো বিশেষ জনসমাজকে অন্যান্য জনসমাজ থেকে পৃথক করে ফেলে। অর্থাৎ রাজনীতিক কালচার বা রাজনীতিক সংস্কৃতি দেশে দেশে ভিন্ন হতে পারে বা ব্যক্তিতেও ভিন্ন হতে পারে। তো আমরা কয়েকটি সংজ্ঞা নিয়ে এখানে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করি যে গ্যাব্রিয়েল আলমন্ড, অর্থাৎ যিনি রাজনীতিক কৃষ্টি বিশ্লেষণের ক্ষেত্রে এক পথপ্রদর্শক হিসেবে বিবেচিত, অর্থাৎ যারা রাজনীতিক কৃষ্টি বা কালচার বিশ্লেষণে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গ্যাব্রিয়েল আলমন্ড। তার বিখ্যাত দ্য কম্পারেটিভ পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে তিনি বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা ও এর বিভিন্ন অংশ এবং ব্যক্তির আপন ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গি সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করে। অ্যালান আর বল বলেন যে তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন রাজনৈতিক কৃষ্টি সমাজের সেসব মনোভাব, বিশ্বাস, আবেগ, মূল্যবোধ নিয়ে গঠিত হয় যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নাদির সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ রাজনীতিকে কেন্দ্র করে এক একটা দেশের মানুষের এক এক রকমের মূল্যবোধ গড়ে ওঠে। অর্থাৎ তার যে আবেগটা, অর্থাৎ আবেগের একটা জায়গা, যেমন ধরো আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, যেমন গতকাল তার আগের দিন গেছে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 22 তারিখ, তাই না? তো 21শে ফেব্রুয়ারি আমাদের একটা, আমরা বলে থাকি 21শে ফেব্রুয়ারিকে এখন যেটা বলা হয় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস এটাও কিন্তু আমাদের রাজনীতিক মূল্যবোধের একটা অংশ। যেমন আমরা আমাদের দেশের ভাষা আন্দোলনকে আমরা যেভাবে আমাদের ভাষা আন্দোলনে আমাদের যে একটা আবেগের যে একটা জায়গা, সেটাও কিন্তু আমাদের রাজনৈতিক মূল্যবোধেরই অংশ। সেই একই আবেগ কিন্তু অন্য কোনো দেশে কিন্তু কাজ করবে না, কারণ তাদের দেশে এই ভাষা নিয়ে কিন্তু কোনো সংগ্রাম হয় নাই, কোনো রক্তপাত হয় নাই বা কোনো আন্দোলন হয় নাই রাষ্ট্রভাষা নিয়ে, যেটা আমাদের দেশে
রাষ্ট্রভাষার নিয়ে আন্দোলন হয়েছে, অর্থাৎ আমাদের মাতৃভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনটা আমাদের রাজনৈতিক মূল্যবোধের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের আবেগের একটি জায়গা। অর্থাৎ এই রাজনীতিক, যেমন আমাদের যে রাজনীতিক ব্যক্তিত্ব, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা কি বলে থাকি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধের মহান নায়ক, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণ করি এবং আমাদের সেই চির আকাঙ্ক্ষিত স্বাধীনতা সোনালী সূর্য আমরা ছিনিয়ে এনেছি। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ঘটনাবলী এক এক দেশে এক এক রকম হয়েছে এবং এভাবেই কিন্তু সেই মূল্যবোধগুলো গড়ে উঠেছে। তো সেজন্য আমরা অ্যালান আর বল যেটা বলেছেন, তার সাথে আমরা যদি আমাদের দেশের যে রাজনৈতিক মূল্যবোধ বা আমাদের রাজনৈতিক যে আবেগ, এই বিষয়গুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি, তাহলে আমরা কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতি বা কৃষ্টি সেটাকে আমরা উপলব্ধি করতে পারবো। যেমন তিনি বলেছেন যে রাজনীতি কৃষ্টি সমাজের সেসব বিশ্বাস, মনোভাব, আবেগ ও মূল্যবোধ নিয়ে গঠিত হয় যা রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক প্রশ্নাদির সাথে সম্পর্কযুক্ত। ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানী সিডনি ভার্মার মতে পরীক্ষালব্ধ বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক, মূল্যবোধের সমষ্টি হলো রাজনীতিক কৃষ্টি। অর্থাৎ রাজনীতির সংক্রান্ত যেমন আমাদের কি আছে, সামাজিক মূল্যবোধ আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, ঠিক তেমনি রাজনৈতিক মূল্যবোধ হচ্ছে রাজনীতির সংশ্লিষ্ট যে মূল্যবোধগুলা, সেগুলো হচ্ছে সেই মূল্যবোধগুলোর সমষ্টিও হতে পারে রাজনীতিক কৃষ্টি। রাজনীতিক কৃষ্টি রাজনীতিক কার্যকলাপের পরিস্থিতি ও পরিধি ব্যাখ্যা করে। অধ্যাপক ম্যাকাইভারের মতে রাজনীতির সংস্কৃতি বলতে কোনো সমাজ ব্যবস্থায় বসবাসরত জনসমষ্টির মনোভাব, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা, অর্থাৎ রাজনীতি সংক্রান্ত ক্ষেত্রে, রাজনীতি সংশ্লিষ্ট ক্ষেত্রে এই একটা ভূখণ্ডের জনমানুষের যে অভিজ্ঞতা, সেটাও কিন্তু রাজনৈতিক কালচারের অন্তর্ভুক্ত। অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য, যেমন আমাদের ইতিহাস কি, সুদূর ইতিহাসটা কি, আমরা দীর্ঘদিন ধরে আমরা বিদেশি যে পরাশক্তি, সেই পরাশক্তির কাছে আমরা নতজানু ছিলাম। কোনো না কোনো সময় আমরা নানাভাবে আমরা বিদেশি শাসকের পদানত ছিলাম। তাহলে এইগুলোও কিন্তু আমাদের রাজনৈতিক কালচারের অন্তর্ভুক্ত। এই ইতিহাসগুলোও কিন্তু আমাদের রাজনৈতিক কালচারের অন্তর্ভুক্ত। তাহলে রাজনৈতিক ব্যবস্থাকে সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করে তোলে। অর্থাৎ কি কি জিনিস, এই জিনিসগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যে রাজনীতির সংস্কৃতি বলতে একটা দেশে বসবাসরত যে জনসমষ্টি আছে তার মনোভাব, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, অনুভূতি, ইতিহাস, ঐতিহ্য, এই কয়েকগুলো শব্দ আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের কি করছে, রাজনৈতিক ব্যবস্থাকে সুশৃঙ্খল করছে বা নিয়ন্ত্রণ করছে, বা এগুলো আমাদের জীবনে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। তাহলে রাজনৈতিক সংস্কৃতি রাজনৈতিক ব্যবস্থায় মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার মূল্যবোধ ও বিধিবিধান সৃষ্টি করে। তাহলে এই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা বা কালচার। যেমন আমরা কি বলি, আমাদের বাঙালি সংস্কৃতি, তাই না, বাঙালির ওঠা বসা, খাওয়া দাওয়া, জীবনাচরণ, তার অর্থনৈতিক ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থা, তার ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ জনমানুষের সাথে সংশ্লিষ্ট যা কিছু। আর রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে মানুষের যে মূল্যবোধ, আচার আচরণ, অর্থাৎ রাজনীতির সংশ্লিষ্ট যা কিছু বিশ্বাস, মূল্যবোধ, তারপরে সে যেই ব্যবস্থা, যেটা রাজনৈতিক ব্যবস্থাকে যেটা প্রভাবিত করে ইত্যাদি সব কিছু, এভরিথিং হচ্ছে কি রিলেটেড টু পলিটিক্যাল কালচার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজনীতিক সংস্কৃতির, এখন আমরা আলোচনা করব যে বাংলাদেশের রাজনীতিক কৃষ্টি বা সংস্কৃতির বৈশিষ্ট্য কি, সংক্ষেপে আলোচনা করি। সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। এদেশের রাজনীতির সংস্কৃতি উন্নয়নশীল দেশের রাজনীতির সংস্কৃতির সাথে একই রকমের বোঝা যায়। রাজনীতির সংস্কৃতি নিয়ে বাংলাদেশের যে রাজনীতির সংস্কৃতির গতি প্রকৃতি, সেটা আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু কি
ধর্ম বিশ্বাসী, তারা ধর্মপরায়ণ। এবং আমরা দেখি যে অর্থাৎ ধর্মের বাইরে যদি কোনো, অর্থাৎ রাজনীতিক সংস্কৃতির সাথে এ ধর্ম কিন্তু রাজনীতির সংস্কৃতিকে একটা গভীরভাবে প্রভাব বিস্তার করে। কারণ রাজনীতি কোনো সিদ্ধান্ত যদি ধর্মকে আহত করে বা ধর্মের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে কিন্তু এটা কোনোভাবেই জনগণ কিন্তু কোনোভাবেই সেটা মেনে নেবে না। কারণ এখন গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক যে মূল্যবোধ, এই মূল্যবোধের মূল কথা হচ্ছে যেটা জনগণের শাসন, অর্থাৎ জনগণের যে একটা আস্থার জায়গা, জনগণের আবেগকে আহত করে এমন কোনো সিদ্ধান্ত রাজনীতিকভাবে নেওয়া যাবে না। সুতরাং এদেশের বেশিরভাগ মানুষ যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু ধর্মপরায়ণ, তাহলে এদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা তাদের ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে। তাহলে এখানে রাজনৈতিক মূল্যবোধের সাথে ধর্মীয় মূল্যবোধের একটা কি রয়েছে, সাদৃশ্য রয়েছে। যেহেতু বাংলাদেশে ইসলাম ধর্মের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বিদ্যমান, সেহেতু এখানে রাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না যেখানে ইসলাম ধর্মের মূল্যবোধকে আহত করে। বা এখানে যারা সংখ্যালঘু আছে তাদের মূল্য, যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে কিন্তু সংখ্যালঘু যারা আছে তাদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কোনো সিদ্ধান্তও কিন্তু এখানে রাষ্ট্র নেবে না। পরিবারতন্ত্র, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবারতন্ত্রের একটি স্পষ্ট প্রতিচ্ছবি ফুটে ওঠে। অর্থাৎ যদিও গণতান্ত্রিক মূল্যবোধ এখানে রক্ষিত আছে, তারপরেও দেখা যাচ্ছে কি অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের যে পলিটিক্যাল যে কালচারটা, সেখানেও কিন্তু পরিবারতন্ত্রের প্রভাব দেখা যায়। বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র হলেও এখানেও যে রাজনৈতিক কালচার চলে আসছে, তাতে করে দেখা যায় যে এখানে গুটি কয়েক, অর্থাৎ অল্প কিছু রাজনৈতিক দলের প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। বাংলাদেশে যেহেতু ৭৪% মানুষ গ্রামে বসবাস করে, সেহেতু এখানে গ্রামীণ সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য রেখেই কিন্তু একটা রাজনৈতিক কালচার গড়ে উঠছে। এরপরে দেখা যাচ্ছে কি মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব। বাংলাদেশের রাজনীতি সংস্কৃতির আরেকটি বৈশিষ্ট্য হলো রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণীর উপস্থিতি বেশি মাত্রায় লক্ষণীয়। রাজনৈতিক দল এবং সংগঠন, বাংলাদেশের জনগণ বিভিন্ন স্থান বেঁধে বিভিন্ন দল এবং সংগঠনের সাথে সংযুক্ত। বাংলাদেশ আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ। বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ যদিও নতুন নয়, তথাপি এদেশের নারীরা এখনো পুরোপুরিভাবে রাজনৈতিক সচেতনতা, রাজনীতিতে তারা এতটা উল্লেখযোগ্য হারে সক্রিয় না বললে চলে। যদিও আমাদের দেশের প্রধানমন্ত্রী, তারপরে বিরোধী দলীয় নেত্রী, আমাদের যে স্পিকার মহোদয়, সবাই কিন্তু নারী। তাহলে যদিও এখানে অনেক উল্লেখযোগ্য জায়গা জুড়েই নারীর অবস্থান রয়েছে, তারপরও সংখ্যাতাত্ত্বিকের দিক থেকে তেমন একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ দেখা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা এখন আলোচনা করব যে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব বা প্রয়োজনীয়তা। পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ, সাধারণ সংস্কৃতিরই একটা অংশ বিশেষ। এটি রাজনৈতিক কার্যাবলীকে অর্থবহ করে এবং রাজনীতির প্রতি মানুষের বিশেষ মানসিকতার প্রতিফলন ঘটায়। তো আমরা এর গুরুত্ব আলোচনায় আমরা দেখতে পাই যে পরিবর্তিত অবস্থার ব্যাখ্যাদান, অর্থাৎ প্রতিটি সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল। সমাজ ও সংস্কৃতিতে যে পরিবর্তন সূচিত হয় তা কিন্তু আমাদের রাজনীতিকেও প্রভাবিত করে। সুতরাং তবে রাজনীতি সংস্কৃতি সবসময় উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। অর্থাৎ রাজনীতি সংস্কৃতির কাজ কিন্তু এমন না যে এটা উন্নয়নের জন্য দরকার, কিন্তু কথা হচ্ছে যে প্রবাহমান সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখেই রাজনীতির সংস্কৃতির ওঠানামা বা পরিবর্তনটা লক্ষণীয়। রাজনৈতিক ব্যাখ্যা প্রদান, প্রত্যেকটি দেশে রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতি ঘনিষ্ঠভাবে জড়িত। রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক
অর্থাৎ একটা রাজনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন আমরা দেখি, যেমন ধরো উন্নয়নশীল দেশে মাঝে মাঝে গণতান্ত্রিক ব্যবস্থার ব্যত্যয় ঘটে কখন, অর্থাৎ গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হয় যখন সেখানে সামরিক শাসনের উপস্থিতি ঘটে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন মানেই হচ্ছে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন। তাহলে আমরা দেখি যে উন্নয়নশীল দেশে যে রাজনৈতিক কালচারটা, সেখানে যখন কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবস্থানটা নড়বড়ে হয়ে যায়, অর্থাৎ তাদের যখন অবস্থানটা শক্তিশালী না হয়, তারা যখন নিজেরা খুব বিরোধে জড়িয়ে যায়, তখন সেখানে কি দখল করে? সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। তাহলে এই যে গণতান্ত্রিক ধারাটা কখন ব্যাহত হয়? যখন একটা সামরিক শাসনের আবির্ভাব ঘটে। আর এই আবির্ভাবটা কখন ঘটে? একটা রাজনীতিক প্রভাবের কারণে, রাজনৈতিক ব্যবস্থার একটা কোনো ত্রুটির কারণে। তাহলে রাজনৈতিক ব্যবস্থাটা কার সাথে সংযুক্ত? রাজনীতিক ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত রাজনৈতিক সংস্কৃতি। একাত্মতা সৃষ্টি। রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব হিসেবে বলা যায় যে রাজনৈতিক সংস্কৃতি একাত্মতা সৃষ্টি করে। কিভাবে? যে রাজনৈতিক সংস্কৃতিকে জাতীয়তাবাদের রাজনীতির যে সংস্কৃতি, সেটা জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করে। জাতীয় সংহতি রক্ষার্থে জাতীয়তাবাদের চেতনার বিকাশ অপরিহার্য। রাজনীতির সংস্কৃতি যখন মানুষের মনোভাব ও আচরণের পরিবর্তন ঘটায়, একই পতাকা তলে আবদ্ধ হয়, তখন জাতীয় সংহতি এবং একাত্মতা সৃষ্টি করে। অর্থাৎ আমাদের জাতীয় সংস্কৃতি কি? আমাদের জাতীয় সংস্কৃতি কিন্তু আমাদের শিক্ষা দেয় যে আমরা যখন চরমভাবে কোনো বিপর্যয়ের সম্মুখীন হই, তখন আমরা নিজেরা দল মত নির্বিশেষে আমাদের জাতীয় স্বার্থের কারণে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে জানি। এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ইতিহাস দেখলে এটার সত্যতা আমরা দেখতে পাই। তাহলে কি জাতীয় পলিটিক্যাল কালচার আমাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করে আমাদের ঐক্যবদ্ধ হতে জাতীয় স্বার্থে। গোষ্ঠী এবং উপগোষ্ঠী সম্পর্কে যে আলোচনা, সংস্কৃতি সংকীর্ণ কোনো বিষয় নয়, যেমন তেমনি একই সাথে রাজনীতিও একটি হচ্ছে বিস্তৃত বিষয়। একই রাজনীতি ও সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন গোষ্ঠী এবং উপগোষ্ঠীকে নিয়েও কিন্তু রাজনীতির সংস্কৃতি আলোচনা করে। এভাবে গোষ্ঠীর তুলনায় উপগোষ্ঠীর বিভিন্ন সমস্যা এবং প্রত্যাশা সম্পর্কেও জানা সহজ হয়। জাতি গঠন এবং জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা। আধুনিক বিশ্বে কিছু বৃহৎ রাষ্ট্র ভেঙে ন্যাশনাল স্টেট বা জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। আবার কিছু ক্ষেত্রে আমরা সোভিয়েত রাশিয়ার কথা বলতে পারি। সোভিয়েত রাশিয়া ভেঙে কি হয়েছে? ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। আবার কোথাও দেখা গেছে কি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সে মাত্র 13টি রাষ্ট্র নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল শুরুতে, কিন্তু আজকে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র 50টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত হয়েছে। তার মানে তারা আরো গঠিত হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে কি ভেঙে যাচ্ছে, অর্থাৎ যৌথ রাষ্ট্র ভেঙে ক্ষুদ্র একক রাষ্ট্র তৈরি হয়েছে। আবার কোথাও দেখা যাচ্ছে কি ছোট রাষ্ট্রগুলো গঠিত হয়ে একটা বৃহৎ রাষ্ট্রের রূপ নিচ্ছে। তাহলে এই যে চেতনাটা, এই যে কালচারটা, এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাতীয় স্বার্থের প্রয়োজনে কোথাও ভেঙে যাচ্ছে, যখন ঐক্যবদ্ধ থাকাটা জাতীয় স্বার্থের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, যখন মানুষ মনে করছে যে উই হ্যাভ টু সেপারেট, তখন কি হচ্ছে? অর্থাৎ তারা যখন মনে করছে যে না, আমাদের বিচ্ছিন্নতাই আমাদের জন্য কল্যাণকর, অর্থাৎ এখানে জনগণের ইচ্ছাটাই হচ্ছে মূল কথা। এবং এই যে কালচারটা, যে ভেঙে যাওয়া এবং জোড়া লাগা, এটাও কিন্তু কি করছে? রাজনৈতিক ব্যবস্থার উপরে ডিপেন্ড করছে। অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থার উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা পলিটিক্যাল কালচার বা রাজনীতির সংস্কৃতিটা গড়ে ওঠে। এই সত্যতা আমরা ইতিহাস পর্যালোচনা করে পাই। তাহলে আমরা দেখি রাজনৈতিক স্থিরতা অর্জন। যে কোনো দেশের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিরতা তার পলিটিক্যাল ডেভেলপমেন্ট বা রাজনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই পলিটিক্যাল কালচার যে কোনো দেশের গভর্নমেন্ট, পলিটিক্স, ফাংশনস অফ পলিটিক্স, পার্টিস ইত্যাদি যাতে স্বাভাবিক গতিতে পরিচালিত হয়, সেজন্য পলিটিক্যাল কালচার সহায়তা করে পলিটিক্যাল স্ট্যাবিলিটি বজায় রাখতে। রাজনৈতিক সামাজিকীকরণ।
অর্থাৎ পলিটিক্যাল সোশ্যালাইজেশন যেটা আমরা বলি। রাজনীতিক সামাজিকীকরণের সাথে পলিটিক্যাল কালচার বা রাজনীতির সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গুরুত্ব। ব্যক্তিকে সোশ্যালাইজড করার মধ্যে দিয়ে তার পারিপার্শ্বিকতার সাথে পরিচিত করে দেওয়া। সোশ্যালাইজেশনের বিশেষ পর্যায়ে মানুষ কালচারের সাথে পরিচিত হয়। পলিটিক্যাল কালচার বা রাজনীতির সংস্কৃতি ব্যক্তিকে রাজনৈতিক সামাজিকীকরণের আওতায় আনতে সাহায্য করে। ভবিষ্যৎ বিশ্লেষণ, যে কোনো থিওরি বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা একটি বিশেষ গুণ হিসেবে বিবেচিত। রাজনীতির সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার ব্যক্তির সাথে রাজনীতির সম্পর্ক বজায় রেখে রাজনীতির অতীত বিশ্লেষণ করে। রাজনীতির অতীত বিশ্লেষণ করার মধ্যে দিয়ে তাকে ভবিষ্যতের একটা দিক নির্দেশনা দান করে। রাজনীতিক কাঠামোর বিশ্লেষণেও কিন্তু পলিটিক্যাল কালচার একটা শক্তিশালী ভূমিকা পালন করে। তাহলে উপরোক্ত আলোচনার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি পলিটিক্যাল কালচার বা রাজনীতির সংস্কৃতি মূলত একটি পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তির মনোভাব, মূল্যবোধ এবং যা আধুনিক রাজনীতি বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। আর এই পলিটিক্যাল কালচারের গঠন, সংরক্ষণ, সঞ্চালনের প্রক্রিয়াই হলো পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তাই পরিশেষে আমরা বলতে পারি যে পলিটিক্যাল কালচার যে কোনো দেশের পলিটিক্যাল সিচুয়েশনের পরিবর্তন, সোশ্যালাইজেশন ঘটানো, ব্যক্তির আচার আচরণকে প্রভাবিত ও পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে। তো আজকে এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব রাজনৈতিক উন্নয়নের সংজ্ঞা বা রাজনৈতিক উন্নয়ন বলতে আমরা কি বুঝি, আর রাজনৈতিক কৃষ্টি বা রাজনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কই বা কি। তো তোমরা এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।